এক্সাম অরবিটের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আমরা আজকে মিডিয়েভাল হিস্ট্রির ক্লাস 2 পড়ব, যেখানে ক্লাস 1-এ আমরা মডার্ন হিস্ট্রির টপ 30 কোয়েশ্চেন দেখিয়েছি। তো তোমরা যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে 1 নম্বর যে ভিডিওটা অর্থাৎ ক্লাস 1-এর যে ভিডিওটা সেটা দেখে নাও, যেখানে মডার্ন হিস্ট্রি নিয়ে আলোচনা করেছি। যে প্রশ্নগুলো মডার্ন হিস্ট্রিতে আলোচনা করেছি বা আজকে মিডিয়েভাল হিস্ট্রিতে আলোচনা করতে চলেছি, সেই সমস্ত প্রশ্নগুলো যেগুলো পিওয়াইকিউ বেসড অর্থাৎ প্রিভিয়াস কোনো না কোনো পরীক্ষায় এসেছে এবং আপকামিং দিনেও বিভিন্ন পরীক্ষাতে আসতে পারে, সেটা রাজ্য সরকারের কোনো পরীক্ষা হোক বা সেন্ট্রাল লেভেলের কোনো পরীক্ষা হোক। চলো আজকে টপ 30 কোশ্চেন তোমাদের সাথে আমিও আলোচনা করি, তোমরাও আমার সাথে আলোচনা করো, তোমরা মিলিয়ে নাও তোমাদের কতগুলো ঠিক হচ্ছে কতগুলো ভুল হচ্ছে, বা কনসেপ্ট কিছু যদি মনে হয় জানার আছে শেখার আছে তোমরা শিখে নাও এই ক্লাসের মাধ্যমে। চলো আমি তোমাদের সৌমেন স্যার তোমাদের সাথে আছি, টপ 30 কোশ্চেন নিয়েই আছি তোমাদের সাথে। দেখো ইউটিউবে তোমরা অনেক ভিড় পাবে, কিন্তু সঠিক গাইডেন্স তোমরা এখানেই পাবে, যেখানে ম্যাথামেটিক্স পল্লব স্যার তোমাদের গাইড করবেন আর জেনারেল অ্যাওয়ারনেসের উপর আমি সৌমেন স্যার তোমাদের গাইড করব। ক্লিয়ার? চলো আজকের প্রথম কোশ্চেন শুরু করি। কি আছে কোশ্চেন একটু দেখে নিই। প্রথম কোশ্চেন আছে, দিল্লির কোন সুলতান রক্ত ও লৌহ অর্থাৎ ব্লাড অ্যান্ড আয়রন নীতি গ্রহণ করেছিলেন? চারটে অপশন তোমাদের জন্য আছে, মোহাম্মদ বিন তুঘলক, ইলতুৎমিশ, গিয়াসুদ্দিন বলবন নাকি আলাউদ্দিন খিলজি। চারটে অপশনের মধ্যে দেখো রক্ত এবং লৌহ নীতি মানে যেখানে যে সম্রাটই এখানে উত্তর হোক না কেন তিনি চরম কঠোরতা নিষ্ঠুরতা অর্থাৎ প্রাণের বিনিময়ে প্রাণ রক্তের বিনিময়ে রক্ত এই ভাবধারায় বিশ্বাসী ছিলেন। এবং আমি আরেকটু ক্লু দিচ্ছি তোমাদের, যার সময় নওরোজ উৎসব চালু হয়েছিল, এটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কি উত্তর হতে পারে। এছাড়াও আরেকটা বলে দিই, সিজদে এবং পাইবস প্রথা তিনি চালু করেছিলেন। তো চলো আজকে সঠিক অ্যান্সারটা একটু দেখে নিই। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? হ্যাঁ স্যার, অপশান সি যারা উত্তর করছো অর্থাৎ বলবন যারা উত্তর করছো তারা একদম রাইট অ্যান্সার। অর্থাৎ গিয়াসুদ্দিন বলবন সুলতানি সাম্রাজ্যের দাস বংশের একজন শাসক ছিলেন গিয়াসুদ্দিন বলবন, তো তিনি রক্ত ও লৌহনীতি গ্রহণ করেছিলেন। অন্য অপশানগুলো একটু দেখি। মোহাম্মদ বিন তুঘলক, যাকে ইতিহাসে পাগলা রাজা বলা হয়, তিনি দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করার যে প্ল্যান সেটাও তিনি করেছিলেন, তাই তো? সেই মোহাম্মদ বিন তুঘলক যিনি ইতিহাসে কি পাগলা রাজা, যিনি ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত। এছাড়াও ইলতুৎমিশের কথা যদি বলি, দিল্লির যে সুলতানি বংশ সেই সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলা হয় তাহলে কিন্তু ইলতুৎমিশ। এছাড়াও 40 চক্রের প্রবর্তন করেছিলেন, কুতুব মিনারের কাজ তিনি সমাপ্ত করেছিলেন, যেটা কুতুবউদ্দিন আইবক তৈরি করতে শুরু করেছিলেন, কিন্তু হঠাৎ তার মৃত্যু হওয়ার পরবর্তীকালে ইলতুৎমিশ সেই কাজটা সম্পন্ন করেছিলেন, অর্থাৎ কুতুব মিনারের কাজ। আর আলাউদ্দিন খিলজির কথা বলছি বা আলাউদ্দিন খলজির কথা বলছি, তিনি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন, দাক্ষিণাত্য পুরোপুরি জয় করে নিয়েছিলেন, স্থায়ী সেনাবাহিনী গঠন করেছিলেন। এইগুলো আলাউদ্দিন খলজির অবদান বলতে পারি, তাই তো? তাহলে বাকি অপশানগুলো নিয়ে আলোচনা করলাম, তবে এই প্রশ্নের উত্তর কি হবে? অপশান সি যারা করছো গিয়াসুদ্দিন বলবন তারা একদম ঠিক করছো। ক্লিয়ার? চলো আজকের 2 নম্বর কোশ্চেন কি বলছে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে তহকক-ই-হিন্দ একটা বই, এই বইটা কে লিখেছেন? চারটে অপশন, আগে নিজেরা চেষ্টা করো, তারপরে আমার সাথে অপশনগুলো তোমরা মিলিয়ে নাও। অলবিরুনি, ফিরদৌসি, ইবন বতুতা নাকি আমির খসরু? কার লেখা তহকক-ই-হিন্দ এই বইটা? তাই তো? তো তহকক-ই-হিন্দ বইটা যার লেখা, আমি একটু ক্লু দিই, এই বইটার অপর নাম হচ্ছে কিতাব উল হিন্দ। এই বইটারই অপর একটি নাম হচ্ছে কিতাব উল হিন্দ। ক্লিয়ার? যেখানে ভারতের দর্শন, বিজ্ঞান, এইসব নিয়ে, ধর্ম, এইসব নিয়ে আলোচনা করা আছে। তো উত্তরটা এবার আশা করি তোমরা করতে পারছো। তো উত্তরটা কি হবে না, অলবিরুনি যিনি হচ্ছেন গজনির যে সুলতান, তিনি হচ্ছেন মামুদের সমসাময়িক, গজনির সুলতান মামুদের সমসাময়িক। তো অলবিরুনির লেখা হচ্ছে তহকক-ই-হিন্দ, অলবিরুনির লেখা যেটা হচ্ছে তহকক-ই-হিন্দ। চলো উত্তরটা একটু দেখে নিই আমরা। তো অলবিরুনি যিনি হচ্ছেন তহকক-ই-হিন্দ বইয়ের লেখা, যিনি সুলতান মামুদের সমসাময়িক। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে অপশান এ এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, ফিরদৌসি ইনিও কিন্তু সুলতান মামুদের সমসাময়িক ছিলেন, তার লেখা বইটার নাম হচ্ছে শাহনামা, তার লেখা কাব্যগ্রন্থের নাম হচ্ছে শাহনামা। ইবন বতুতা মোহাম্মদ বিন তুঘলকের সময়কালে এসেছিলেন। ইবন বতুতা কিতাব উল রাহেলা যে গ্রন্থ, সেটা মোহাম্মদ বিন তুঘলকের সমসাময়িক এবং মরক্কো থেকে এসেছিলেন হচ্ছে এই ইবন বতুতা, তার লেখা বইটার নাম কিতাব উল রাহেলা। ক্লিয়ার? চলো আমির খসরু সম্পর্কে একটু জেনে নিই। আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। তাছাড়াও তাকে সেতার ও তবলার উদ্ভাবক হিসাবেও ধরা হয়। তাহলে আমির খসরু হচ্ছে সেতার তবলা এর উদ্ভাবক হিসাবেও ধরা হয়ে থাকে আমির খসরুকে। আর ইবন বতুতা সম্পর্কে আমি কি বললাম না, ইবন বতুতা এসেছিলেন মোহাম্মদ বিন তুঘলকের সময় এসেছিলেন, বলে দিলাম। আর অলবিরুনিতে বললাম তহকক-ই-হিন্দ, আর ফিরদৌসির লেখা কাব্যগ্রন্থের নাম শাহনামা। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে অপশান এ যারা করছো তারা একদম ঠিক অ্যান্সার করেছো। চলো আজকে 3 নম্বর কোশ্চেনটা একটু দেখে নিই। দেখো প্রশ্নের উত্তরের পাশাপাশি আমি বাকি অপশানগুলো এই জন্য আলোচনা করে দিচ্ছি, যেখান থেকে আমি একাধিক ইনফরমেশন তোমরা গ্যাদার করতে পারছো এবং সেই ইনফরমেশনগুলো তোমাদের কাজে লেগে যাবে।
3 নম্বর প্রশ্ন হচ্ছে কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত? জিন্দা পীর এই কথাটা শুনে থাকবে তোমরা, অনেকেই শুনে থাকবে। জিন্দা পীর নামে পরিচিত কে? আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব নাকি শাহজাহান? কে জিন্দা পীর নামে পরিচিত? সব কটাই মুঘল সম্রাটের নাম দেওয়া আছে। তো জিন্দা পীর কার? উত্তর হবে, ঠিকই বলেছো তোমরা, ঠিকই ধরছো, উত্তরটা কি হবে? অবশ্যই ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হতো। কেন বলা হতো এটা কি জানো? দেখো, ঔরঙ্গজেবের যে রাজত্বকাল সেটা হচ্ছে মোটামুটি 1658 থেকে তোমার 1707 পর্যন্ত ঔরঙ্গজেবের রাজত্বকাল। এই রাজত্বকালে অ্যাকচুয়ালি তিনি যে অতি সাধারণ জীবনযাপন করতেন, ঠিক আছে। তিনি তার নিজের ব্যক্তিগত খরচ চালানোর জন্য টুপি সেলাই করতেন এবং কোরআনের লিপি নকল করে তা বিক্রি করতেন নিজের জীবনযাপন স্টেপ চালানোর জন্য। এছাড়াও তিনি একজন কট্টর সুন্নি মুসলিম ছিলেন। ক্লিয়ার? তো এইভাবে তার জীবনযাপন মানে একদম অতি সাধারণ জীবনযাপন তার একটা লক্ষণ ছিল এবং তাকে জিন্দা পীরও এই জন্য বলা হতো। অপশান সি এখানে রাইট অ্যান্সার। বাকি অপশানগুলো একটু দেখবো। সম্রাট আকবর সম্পর্কে অনেক ইনফরমেশন দেওয়া যায়, তার মধ্যে দু একটা ইনফরমেশন দিচ্ছি। যেমন সুলহি কুল নীতি সম্রাট আকবরের প্রবর্তন। দিন-ই ইলাহি তার জন্য তিনি বিখ্যাত। আচ্ছা, জাহাঙ্গীর সম্পর্কে যদি বলি, জাহাঙ্গীরের সঙ্গে তোমার জানো জাহাঙ্গীরের সময়কালে মুঘল যে চিত্রশিল্প, মুঘল যে চিত্রকলা, সেটা স্বর্ণযুগ বলা হয় জাহাঙ্গীরের সময়ে। ক্লিয়ার? আর শাহজাহান যদি বলি, শাহজাহানের সময় তো লালকেল্লা, তাজমহল, জামা মসজিদ, ময়ূর সিংহাসন, নানান কীর্তি রয়েছে, তাই না? তাহলে উত্তর কি হবে এখানে? অপশান সি এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলাম। চলো আজকে 4 নম্বর কোয়েশ্চেনে চলে আসি। 4 নম্বর কোয়েশ্চেন বলছে যে বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? 4টে অপশান। প্রথম হরহরি, দ্বিতীয় দেবরায়, কৃষ্ণদেব রায় নাকি প্রথম বুক্ক? দেখো, বিজয়নগর সাম্রাজ্য মানে দাক্ষিণাত্যের সাম্রাজ্য হচ্ছে বিজয়নগর, মানে দক্ষিণ ভারতের যে দক্ষিণ ভাগে বিজয়নগর সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? তোমাকে এখানে রাইট অ্যান্সার দিতে হবে। তো রাইট অ্যান্সার অবশ্যই যারা অপশান সি করবে তারা একদম ঠিক করবে যে কৃষ্ণদেব রায় এখানে রাইট অ্যান্সার হবে, যে কৃষ্ণদেব রায় তিনি ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। দেখো, বিজয়নগরের সাম্রাজ্যের মধ্যে যেটা বলছি যে বিজয়নগরে টোটাল 4টে রাজবংশ ছিল। 4টে রাজবংশ ছিল, সালুব, তুলুব, অরবিডু এবং সঙ্গম, মানে সঙ্গম, সালুব, তুলুব, অরবিডু। তো এই হচ্ছে 4টে রাজবংশ বিজয়নগর সাম্রাজ্যের পিছনে রয়েছে হিস্ট্রিতে, তাই তো। তো দেখো, কৃষ্ণদেব রায় যিনি ছিলেন অ্যাকচুয়ালি তুলুব বংশের শাসক, যার সময়কালে ছিল অষ্টদিগ্গজ তার রাজসভায় ছিল, এবং তার নিজস্ব যেটা কাব্যগ্রন্থ ছিল, সেটাও খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে, সেটা হচ্ছে আমুক্ত মাল্যদান। আবার লিখে নিচ্ছি, আমি লিখে দিচ্ছি তোমাদের, আমুক্ত মাল্যদান, সেটা রাজা কৃষ্ণদেব রায়েরই লেখা নিজস্ব কাব্যগ্রন্থ হচ্ছে আমুক্ত মাল্যদান, তেলেগু ভাষায় লেখা। ক্লিয়ার? আচ্ছা, বাকি অপশানগুলো যদি দেখি, প্রথম হরহরি যিনি ছিলেন সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা, সেই সঙ্গম বংশ তো বিজয়নগর সাম্রাজ্যের একটা অংশ, সেই সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা ছিল প্রথম হরহরি। আর দ্বিতীয় দেবরায় ছিলেন সঙ্গম বংশেরই শ্রেষ্ঠ শাসক, ছিলেন দ্বিতীয় দেবরায়। আর প্রথম বুক্ক যিনি ছিলেন প্রথম হরিহরের পরবর্তী বংশধর, প্রথম বুক্ক। তাহলে এখান থেকে ইনফরমেশন আমরা পেলাম যে কৃষ্ণদেব রায় যিনি বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক, তো ঠিক আছে, তার লেখা কাব্যগ্রন্থ হচ্ছে আমুক্ত মাল্যদান, তেলেগু ভাষায় লেখা। বাকি প্রথম হরহরি যেটা বা হরিহর, যেটা প্রথম হরিহর যিনি হচ্ছেন সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা, আর দ্বিতীয় দেবরায় তিনি হচ্ছেন সঙ্গম বংশের শ্রেষ্ঠ শাসক। ক্লিয়ার? আশা করি বোঝা গেল। অপশান সি এখানে রাইট অ্যান্সার হবে। চলো আজকের 4 নম্বরের পরে 5 নম্বর যদি কোশ্চেনে চলে আসি, 5 নম্বর কোশ্চেনটা কি বলছে একটু দেখে নিই। যে কুতুব মিনার, দিল্লিতে কে কুতুব মিনারের যে নির্মাণ কার্য কে সমাপ্ত করেছিলেন? 4টে অপশান তোমাদের। কুতুব মিনারের কার্য কে সমাপ্ত করেছিলেন? 4টে অপশান ভালো করে দেখে নাও। কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুগলক না রাজিয়া সুলতানা? কে কুতুব মিনারের কাজ শেষ করেছিলেন? তাহলে উত্তর কি হবে? একদম এই প্রশ্নের আলোচনার সঙ্গেই আমি বলেছিলাম প্রশ্নটা উত্তর কি হবে, একবার বলে দিয়েছিলাম, তো আরেকবার বলে দিই আমি, যে কুতুবুদ্দিন আইবক যিনি কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন কিন্তু সমাপ্ত হয়েছিল যার সময়, তিনি হলেন ইলতুৎমিশ, অর্থাৎ ইলতুৎমিশের সময় কুতুব মিনারের কার্য সমাপ্ত হয়েছিল। উত্তর হবে অপশান বি। তো কুতুবুদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা, দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বললে ইলতুৎমিশ হবে। ফিরোজ শাহ তুগলক ইনিও ছিলেন
তুগলক বংশের। তাছাড়া ফিরোজ শাহ তুগলক একটা টাইটেলও তোমরা বলতে পারো। ফিরোজ শাহ তুগলক হচ্ছে বজ্রাঘাতে যে কুতুব মিনারের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা তিনি কিন্তু মেরামতো করেছিলেন, এই ফিরোজ শাহ তুগলক। এটাও তার একটা এক্সট্রা ইনফরমেশন। আর রাজিয়া সুলতানা সম্পর্কে যদি বলি, না তিনি দিল্লির প্রথম এবং একমাত্র মহিলা মুসলিম শাসক। ভালো করে শুনে নাও, দিল্লির প্রথম এবং একমাত্র মহিলা মুসলিম শাসক হচ্ছে রাজিয়া সুলতানা, যার সময়কাল ছিল তোমার, যার সময়কালটা ছিল 1236 থেকে 1240, 1236 থেকে 1240, এই ছিল রাজিয়া সুলতানার সময়কাল। তো দিল্লির প্রথম এবং একমাত্র মহিলা মুসলিম শাসক 1236 থেকে 1240-এর মধ্যে ছিল। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে অপশান এখানে বি রাইট অ্যান্সার। চলো আজকের 6 নম্বর কোশ্চেনে চলে আসি। 6 নম্বর কোশ্চেনটা বলছে, কোন যুদ্ধের মাধ্যমে ভারতে শেরশাহ সূরি মুঘল শাসনের সাময়িক অবসান ঘটিয়েছিলেন? ভালো করে প্রশ্নটা পড়ো। শেরশাহ সূরি মুঘল শাসনের সাময়িক অবসান ঘটেছিলেন। সাময়িক অবসান কেন? না মুঘল শাসনের যদি সময়কালটা তোমরা পিরিয়ডটা দেখো, দেখবে শেরশাহ সূরি তার মধ্যে 5 বছরের একটা রয়েছে, শেরশাহ সূরির টাইম পিরিয়ড। তো সেখানে দেখো শেরশাহ সূরি কিন্তু মুঘল সাম্রাজ্যে বা মুঘল তোমার বংশের কেউ নয়, তা সত্ত্বেও মুঘল সাম্রাজ্যের অবসান ঘটিয়েছিলেন সাময়িকভাবে। তো কোন যুদ্ধের মাধ্যমে? 4টে অপশান দেওয়া আছে। কোন যুদ্ধটা তোমাদের মনে হচ্ছে উত্তর হবে? দেখো, হলদিঘাটের যুদ্ধ, কনৌজের যুদ্ধ, চৌসার যুদ্ধ নাকি ঘরঘরার যুদ্ধ, কোনটা হবে? তাই তো? তো দেখো এখানে উত্তরটা কি হবে? এখানে উত্তর হবে কনৌজের যুদ্ধ। অপশান বি এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশান বি 1540-এ যেটা কনৌজের যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধ শেরশাহ আর হুমায়ুনের মধ্যে হয়েছিল। তো সেই যুদ্ধের মাধ্যমে কিন্তু হুমায়ুন ভারতবর্ষ ছেড়ে পারস্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, পারস্যে চলে গিয়েছিল। পরবর্তীকালে সেই হুমায়ুন আবার 1555 ফিরে আসে, পরবর্তীকালে আবার সেটা পুনরুদ্ধার হয়, মুঘল সাম্রাজ্য দ্বিতীয়বার প্রতিষ্ঠা হয়। কিন্তু সেটা আমি যাচ্ছি না। কনৌজের যে যুদ্ধ 1540, যার মাধ্যমে শেরশাহ সূরি কিন্তু মুঘল সাম্রাজ্যের সাময়িক হলেও অবসান ঘটিয়েছিল। উত্তর হচ্ছে অপশান বি। আচ্ছা, চৌসার যুদ্ধ যেটা আছে 1539 খ্রিস্টাব্দে, সেটাও কিন্তু হয়েছিল শেরশাহ সূরির সঙ্গে হুমায়ুনেরই হয়েছিল। হলদিঘাটের যুদ্ধ, এই হলদিঘাটের যুদ্ধটা হচ্ছে 1576 সালে। 1576 সালে মানে একবার মনে করো কার সময়কালে হবে? অবশ্যই আকবর। 1576 মানে আকবর আছে আর রানা প্রতাপ সিং। আকবর আর রানা প্রতাপ সিং এর মধ্যে হলদিঘাটের যুদ্ধ। আর ঘরঘরার যুদ্ধ যেটা 1529-এ, সেটা কিন্তু বাবরের শেষ বড় যুদ্ধ। কেন? 1530-এ বাবরের মৃত্যু হয়, তাহলে বাবরের শেষ বড় যুদ্ধ, মুঘল সম্রাট যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর, তার তার যে শেষ যুদ্ধ সেটা হচ্ছে ঘরঘরার যুদ্ধ। তাই তো? তাহলে এখানে অপশান অনুযায়ী উত্তর কি হবে? অপশান বি এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো আজকে 7 নম্বর কোশ্চেনটা চলে আসি। যদি ভিডিও তোমাদের ভালো লাগে, যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই আমাদের পাশে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে শেয়ার করো। চলো 7 নম্বর কোশ্চেনে আসি। আকবর প্রবর্তিত ইবাদতখানা মূল উদ্দেশ্য কী ছিল? মানে আকবরের প্রবর্তিত যে ইবাদতখানা, তার মূল উদ্দেশ্য কী ছিল? 4টে অপশান দেওয়া আছে, ভালো করে পড়ো কী কী অপশান দেওয়া আছে। তো অপশানগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে কি উত্তর হতে পারে? তো আকবর প্রবর্তিত যে ইবাদতখানা, যেখানে আকবর ব্যক্তিগতভাবে জানতে চেয়েছিলেন, ব্যক্তিগতভাবে জানতে চেয়েছিলেন যে বিভিন্ন ধর্মের মূল কথা, মূল শিক্ষা বিষয়গুলো কী। তাহলে এই যখন তোমাদের ক্লু দিলাম, তাহলে উত্তর কি হওয়া উচিত? উত্তর অবশ্যই সি হওয়া উচিত, যেখানে ধর্মীয় আলোচনা বা বিতর্ক এই বিষয়টা হবে ইবাদতখানাতে। বিভিন্ন ধর্মের মানুষজন, বিভিন্ন ধর্মের গুণী ব্যক্তিগণ আসবেন, তারা তাদের ধর্মের বিষয়টা তুলে ধরবেন, তার মাধ্যমে শিক্ষা কি জানতে পারা যাচ্ছে, সেইটা হচ্ছে আকবরের ব্যক্তিগত একটা মতামত ছিল বা তিনি জানতে চেয়েছিলেন। পরবর্তীতে দেখবে হিন্দু, জৈন বা পার্সি, খ্রিস্টান, নানান রকম সবার জন্য ইবাদতখানার দরজা খুলে দেওয়া হয়েছিল। তাহলে ইবাদতখানার মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় বিতর্ক, আলোচনা সভা। বাকি অন্য অপশানগুলো কিন্তু এখানে হচ্ছে না, অন্য অপশানগুলো কোনো মতেই হচ্ছে না, তাই তো? তাহলে উত্তর হবে কি? অপশান সি। চলো আজকের 8 নম্বর কোশ্চেনে দেখব। 8 নম্বর কোশ্চেনটা দেখো, পারস্যের স্বর্ণযুগ বলা হয় এমন মনসবদারি প্রথা ভারতে কে চালু করেছিলেন? তাহলে পারস্যের স্বর্ণযুগ বলা হয় মনসবদারি প্রথা, এমন একটা মনসবদারি প্রথা যেটা ভারতে কে চালু করেছিলেন? 4টে অপশান তোমাদের জন্য রয়েছে। তো বাবর, শেরশাহ, আকবর নাকি আলাউদ্দিন খিলজি, কে চালু করেছিলেন মনসবদারি প্রথা? খুব সোজা একটা কোশ্চেন, তো তোমরা দেখেই বুঝতে পারছো যে কি উত্তর হবে মনসবদারি প্রথা। তা উত্তর হবে অপশান সি, অবশ্যই আকবর। তো আকবরের সময় তো মনসবদারি প্রথাটা চালু হয়েছিল, একদম যারা বলছো ঠিক। মনসব, এই যে শব্দটা মনসব, এই শব্দটার অ্যাকচুয়ালি মনসব শব্দটার অর্থ হচ্ছে কি বলতো? না এটা একটা পদমর্যাদা, মানে শব্দটার অর্থ হচ্ছে পদমর্যাদা। ক্লিয়ার? এই মনসবদারি প্রথাটা মুঘল সাম্রাজ্যের অ্যাকচুয়ালি প্রশাসনিক আর সামরিক ক্ষেত্রে কিন্তু মেরুদণ্ড, এই ব্যবস্থাটা।
মূলত মঙ্গোলিয়া আর পারস্যের যে শাসন ব্যবস্থা সেখান থেকে অনুপ্রাণিত হয়েই নাকি এই যে ব্যবস্থা ভারতে চালু করা হয়। মনসবদারি প্রথা মানে পদমর্যাদা। ক্লিয়ার? তো এইটা হচ্ছে আকবর চালু করেছিলেন মনসবদারি প্রথা। বাবর তো হবে না, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর। শেরশাহ সুরির কথা আমি বললাম, সুরি বংশের শেরশাহ সুরি, যিনি হুমায়ুনকে পারস্যে পালাতে বাধ্য করেছিলেন, সাময়িকভাবে মুঘল সাম্রাজ্যের অবসানও কিছুদিনের জন্য সাময়িকভাবে ঘটিয়েওছিলেন। আর আলাউদ্দিন খলজি সম্পর্কে বললাম, যার একটা স্থায়ী সেনাবাহিনী ছিল। তাছাড়াও বাজারদর নিয়ন্ত্রণ, দাক্ষিণাত্য অভিযান, প্রথম সুলতান হিসেবে পুরো দাক্ষিণাত্যকে জয় করা, তার কৃতিত্ব হচ্ছে আলাউদ্দিন খিলজির। ক্লিয়ার? তো অপশান এখানে সি যারা করছো তারা একদম রাইট অ্যান্সার করেছো। চলো আজকের 9 নম্বর কোয়েশ্চেন কি আছে একটু দেখি। 9 নম্বর কোয়েশ্চেনটা আছে, শিখদের নবম যে ধর্মগুরু তেগ বাহাদুর, তাকে কে তেগ বাহাদুরকে কে হত্যা করেছিল বা কে মৃত্যুদণ্ড দিয়েছিল? চারটে তোমাদের অপশান আছে, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব নাকি আকবর। মানে কোন মুঘল সম্রাট শিখদের যে নবম গুরু সেটা হচ্ছে তেগ বাহাদুর, সে তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তো এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষায় এসেছে এবং খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এটা। তো নবম গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন কিন্তু ঔরঙ্গজেব। এখানে উত্তর যারা অপশান সি করবে তারা হচ্ছে একদম রাইট অ্যান্সার করবে। আবার তার মৃত্যুদণ্ডটা হয়েছিল কোথায়? না দিল্লির যে চাঁদনি চক, সেই চাঁদনি চকেই কিন্তু অ্যাকচুয়ালি তেগ বাহাদুরের শিরচ্ছেদ করা হয়। তেগ বাহাদুরের শিরচ্ছেদ করা হয়। ঔরঙ্গজেবের সময় মুঘলদের সঙ্গে শিখদের একবারে সম্পর্ক চরম বিবাদের পর্যায়ে চলে গিয়েছিল। এবার বাকি যদি আমি দেখি যে জাহাঙ্গীরের সঙ্গে শিখদের যে পঞ্চম গুরু অর্জুন, সেই অর্জুনের ঝামেলা হয়েছিল এবং অর্জুনকে মৃত্যুদণ্ডও দিয়েছিল এই জাহাঙ্গীর। মানে প্রথম বড় সংঘর্ষ মুঘল আর শিখদের মধ্যে কিন্তু শুরু হয়েছিল এই জাহাঙ্গীর থেকে। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো শাহজাহানের সময় 6 নম্বর যে শিখ গুরু, মানে ষষ্ঠ শিখ গুরু, তার নাম হচ্ছে হরগোবিন্দ সিং, তার সঙ্গে কিন্তু শাহজাহানের ঝামেলা হয়। ক্লিয়ার? আর আকবরের সঙ্গে অ্যাজ কোনো শিখ গুরুর কোনো রকম ঝামেলা হয়নি, সব সখ্যতা বজায় ছিল। আকবরের পরবর্তী কাল থেকে জাহাঙ্গীর থেকে শুরু করে কিন্তু বিভিন্ন শিখ গুরুর সঙ্গে তাদের কিন্তু ঝামেলা, এমনকি সে শিখ গুরুদের মৃত্যুদণ্ডের জন্য দায়ীও ছিলেন কিন্তু এই মুঘল সম্রাটরা। ক্লিয়ার? তাহলে অপশান কি হবে? অপশান হচ্ছে এখানে সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো আজকের 10 নম্বর কোশ্চেনটা কি বলছে একটু দেখে নিই। 10 নম্বর কোশ্চেনটা বলছে, দিল্লির কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দেবগিরি অর্থাৎ দৌলতাবাদ স্থানান্তরিত করেছিলেন? দেখো, কোনো একটা প্রশ্ন আলোচনা করতে গিয়ে আমি অলরেডি প্রশ্নটা ডিসকাস করে দিয়েছি, তবু আরেকবার তোমাদের রিভিশন হয়ে যাক। তোমরা এই প্রশ্নটা অবশ্যই উত্তর বলো, তোমরা নিজেরা করো, তারপর আমি দাগ দিয়ে দিচ্ছি। এটা নিয়ে বিস্তারভাবে আমি আর আলোচনা করছি না। কেন? এটার কি উত্তর হবে? অবশ্যই মোহাম্মদ বিন তুঘলক, যাকে ইতিহাসে পাগলা রাজা বলা হয়। সেই পাগলা রাজার ডিসিশন অনুযায়ী দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর। শুধু তাই নয়, শুধু রাজধানী স্থানান্তর হবে, নাম স্থানান্তর হবে এটা নয়, দিল্লির সমস্ত অধিবাসীকে তিনি দেবগিরি বা দৌলতাবাদে যেতে বাধ্য করেছিলেন। এই যে তার একটা অদূরদর্শীমূলক চিন্তাভাবনা বা দূরদর্শীমূলক চিন্তাভাবনা থাকলেও সেটাকে এক্সিকিউট করার না ক্ষমতা থাকা, এই বিষয়টাই তাকে অনেকটা ইতিহাসের পাতায় পাগলা রাজা হিসাবে উল্লেখিত করতে বাধ্য করেছে। তাই তো? তাহলে মোহাম্মদ বিন তুগলক এখানে রাইট অ্যান্সার হবে। বাকি দেখো রইল গিয়াসুদ্দিন তুগলক। গিয়াসুদ্দিন তুগলক, যিনি হচ্ছেন তুগলক বংশের প্রতিষ্ঠাতা। ফিরোজ শাহ তুগলক, যাকে সুলতানি যুগের আকবর বলা হয়। এবং আলাউদ্দিন খলজি সম্পর্কে আমি অলরেডি নানান ইনফরমেশন দিয়েছি। তো উত্তর এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো আজকের 11 নম্বর কোশ্চেনটা চলে আসি। 11 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন সুলতান প্রথম জিজিয়া কর প্রবর্তন করেছিলেন? জিজিয়া কর, যেটা অমুসলিমদের উপর প্রবর্তিত হতো, অমুসলিম যারা তাদের উপর প্রবর্তিত হতো। তো কোন সুলতান প্রথম জিজিয়া কর প্রবর্তন করেছিলেন অমুসলিমদের উপর? অবশ্যই চারটে অপশান, কুতুবুদ্দিন আইবক, আলাউদ্দিন খলজি, আকবর নাকি মোহাম্মদ বিন কাসিম। এটা তোমাদের অপশানে রয়েছে। তো কি উত্তর হবে? কি মনে হচ্ছে উত্তর হবে? একদম যারা অপশান ডি বলছো না, যারা অপশান ডি বলছো তারা একদম ঠিক বলছো, মোহাম্মদ বিন কাসিম। সেই মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে আরবদের সিন্ধু বিজয়, ওই পোর্শনটা বা ওই জিনিসটা তোমরা নিশ্চয়ই জানো, তাই তো? তো প্রথম অমুসলিমদের ওপর এই নিরাপত্তা কর তিনি ধার্য করেছিলেন। পরবর্তীকালে বিভিন্ন শাসকরা জিজিয়া করকে প্রবর্তন করেছিলেন, করকে অমুসলিমদের উপর, বিভিন্ন খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, নানান গোষ্ঠীর ধর্মীয় মানুষদের উপর এটা প্রবর্তন করা হয়েছিল, তাই তো? তো কুতুবুদ্দিন আইবক তো হবে না, বাকি অন্যগুলো তো হচ্ছে না। আচ্ছা, আকবর, দেখো আকবর জিজিয়া কর প্রবর্তন করেছিলেন, আবার বন্ধও করে দিয়েছিলেন। ঔরঙ্গজেব জিজিয়া কর প্রবর্তন করেছিলেন। কুতুবুদ্দিন আইবক, আলাউদ্দিন খিলজি এরা তো এখানে হচ্ছে না। তাহলে উত্তর এখানে অপশান সি, 712 খ্রিস্টাব্দে আরবদের সিন্ধু বিজয়ের পিছনে যে ব্যক্তির মানে কৃতিত্ব আছে সেটা হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। সেই মোহাম্মদ বিন কাসিমই কিন্তু জিজিয়া কর প্রবর্তন করেছিলেন, অর্থাৎ অপশান ডি এখানে রাইট অ্যান্সার। চলো 12 নম্বর কোশ্চেনটা একটু দেখে নিই। 12 নম্বর কোশ্চেনে বলছে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ যেটা 1192 সালে হয়েছিল, সেখানে পৃথ্বীরাজ চৌহান কার কাছে পরাজিত হন?
তরাইনের দুটো যুদ্ধ হয়েছিল, 1192-এ দ্বিতীয় যুদ্ধ আর 1191-এ প্রথম যুদ্ধ। তো দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান তো পরাজিত হয়েছিলেন, কিন্তু কার কাছে পরাজিত হয়েছিলেন? তো অপশান অনুযায়ী উত্তর কি হবে বলো? তো উত্তর এখানে হবে মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরির কাছে পরাজিত হয়েছিলেন হচ্ছে পৃথ্বীরাজ চৌহান 1192 খ্রিস্টাব্দে, তাই তো? তো দেখো, এবং শুধু পরাজিত হননি, পরাজিত হওয়ার সাথে তিনি বন্দীও হয়েছিলেন পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির হাতে। ক্লিয়ার? আচ্ছা দেখো, সুলতান মামুদ সম্পর্কে একটা তথ্য আছে যে 17 বার তিনি নাকি ভারত আক্রমণ করেছিলেন 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে। তাহলে সুলতান মামুদ 17 বার ভারত আক্রমণ করেছিলেন, কত থেকে? না 1000 থেকে 1027-এর মধ্যে। এর মধ্যে তিনি 17 বার ভারত আক্রমণ করেছিলেন, লুণ্ঠন করেছিলেন। তার মধ্যে গুজরাটের সোমনাথ মন্দির যে আক্রমণ উল্লেখযোগ্য। ক্লিয়ার? আচ্ছা চলো, এরপর হচ্ছে কুতুবুদ্দিন আইবক। আমি বললাম যে দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবক। আর চেঙ্গিস খাঁ সম্পর্কে যদি বলি, ইনি হচ্ছেন মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে চেঙ্গিস খাঁ। ইলতুৎমিশের সময় তিনি ভারত আক্রমণ করতে চেয়েছিলেন বা ভারত আক্রমণ করেছিলেন 1221 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের সময়, যদিও তিনি মূল ভারতের ভূখণ্ডে ঢোকেননি, কিন্তু সেই সময় 1221-এ এটা একটা কোশ্চেনে আসে যে ইলতুৎমিশের সময় এদের মধ্যে কে ভারত আক্রমণ করার চেষ্টা করেছিলেন বা ভারত আক্রমণ করেছিলেন। তো উত্তর কিন্তু সেখানে নিতে হবে চেঙ্গিস খাঁকে। ক্লিয়ার? চলো, ইনি হচ্ছেন মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তো এখানে উত্তর হবে অপশান বি। নেক্সট আমরা যদি 13 নম্বর কোয়েশ্চেনে চলে আসি, 13 নম্বর কোয়েশ্চেনটা একটু দেখবো যে মুঘল আমলে মনসব এই কথাটির অর্থ কী। দেখো, মনসবদারি প্রথা নিয়ে একটা ডিসকাস করলাম আমি আগের কোনো একটা কোশ্চেনে। তো এখানে মনসব শব্দটার অর্থ কী ওখানেও আমি লিখে দিয়েছিলাম, এবার তোমরা নিশ্চয়ই বলতে পারবে কি হবে। তো মনসব শব্দের অর্থ হচ্ছে কি? পদমর্যাদা। বললাম যে পদমর্যাদা বা এ র্যাঙ্ক অর এ পজিশন। তো পদমর্যাদা, তাই তো? বলেছিলাম যে মঙ্গোলিয়ার কনসেপ্ট হতে পারে বা পারস্য থেকে এই কনসেপ্টটা নিয়ে ভারতবর্ষে চালু হয়েছিল, যেটা আকবরের সময় হয়েছিল, তাই তো? এবার মনসবের যে বংশধর তারাই যে পরবর্তীকালে সার্ভ করবে এটা না, এটা রাজার ইচ্ছার উপর বা সম্রাটের ইচ্ছার উপর নির্ভর করবে। ক্লিয়ার? তো অপশান হচ্ছে বি এখানে রাইট অ্যান্সার। চলো আজকে 14 নম্বর কোশ্চেনে চলে আসি। দিল্লির কোন সুলতানকে স্লেভ অফ স্লেভ অর্থাৎ দাসের দাস বলা হয়? খুব ভালো কোশ্চেন এটা। দিল্লির কোন সুলতানকে দাসের দাস বা স্লেভ অফ স্লেভ বলা হয়? চারটি অপশান: ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক, নাসিরুদ্দিন মাহমুদ নাকি বলবন। এখানে তোমাদের চারটে অপশান দেওয়া হয়েছে, তাই তো? তাহলে উত্তরটা কি হবে? অবশ্যই উত্তর যারা করছো এ অর্থাৎ ইলতুৎমিশ, তারা একদম ঠিক করছো। ইলতুৎমিশকেই স্লেভ অফ স্লেভ বলা হয়। কেন বলা হয় না, অ্যাকচুয়ালি ইলতুৎমিশকে ছেলেবেলায় তার যে ভাইয়েরা, সেই ভাইয়েরা তাকে বিক্রি করে দেয়, এবং বিক্রি করে দেওয়ার পর তাকে কিনেছিলেন কিন্তু এই কুতুবুদ্দিন আইবক। ক্লিয়ার? তাহলে ভালো করে শোনো, ইলতুৎমিশকে ছেলেবেলায় তাকে বিক্রি করে দেওয়া হয়, তখনকার দিনে মানুষ কেনাবেচা হতো, এবং সেই বিক্রি করে দেয় তার ভাইয়েরা, এবং সেখান থেকে তাকে কেনে কে? কুতুবুদ্দিন আইবক। আবার দেখো, কুতুবুদ্দিন আইবক নিজে ছিলেন মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস বা মোহাম্মদ ঘুরির একজন দাস। তাহলে মোহাম্মদ ঘুরির দাস হচ্ছেন কুতুবুদ্দিন আইবক, আবার কুতুবুদ্দিন আইবকের দাস হচ্ছেন ইলতুৎমিশ। সেই জন্য দাসের দাস কাকে বলা হয়? ইলতুৎমিশকে দাসের দাস বলা হয়। আশা করি ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেল। চলো, উত্তর হচ্ছে এখানে অপশান এ হবে, বাকিগুলো এখানে অপশান হচ্ছে না। বলবন সম্পর্কে আমি একটু আগেই বললাম, লৌহ ও রক্তনীতি, রক্ত ও লৌহ, ব্লাড অ্যান্ড আয়রন নীতি, এটা বলবন সম্পর্কে আলোচনা করেছি। কুতুবুদ্দিন আইবক সম্পর্কে অলরেডি আলোচনা করে দিয়েছি। ক্লিয়ার? তো অপশান এখানে এ হবে রাইট অ্যান্সার। আজকের 15 নম্বর কোশ্চেন কি বলছে? 15, বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থিত ছিল? বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে ডিটেলস একটা বলেছিলাম, যেখানে 4টে রাজবংশ ছিল। বলেছিলাম যে সালুব, তুলুব, সঙ্গম, অরবিডু, 4টে রাজবংশ ছিল। তো এই যে বিজয়নগর সাম্রাজ্যটা কোন নদীর তীরে অবস্থিত ছিল? মনে রাখবে, বিজয়নগর সাম্রাজ্য হচ্ছে দক্ষিণে, এবং সেটা হচ্ছে তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত, তুঙ্গভদ্রা। এবং বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী যদি বলে না, তাহলে সেটা কি হবে বলো তো? হাম্পি। হাম্পি হচ্ছে বিজয়নগরের রাজধানী, হচ্ছে হাম্পি। ক্লিয়ার? তো উত্তর হচ্ছে ডি, বাকিগুলো হবে না। গোদাবরী, বৃদ্ধ গঙ্গা, দক্ষিণের গঙ্গা নামে পরিচিত গোদাবরী নদী, সেটা ভূগোলের জিনিস অবশ্যই। তাহলে উত্তর এখানে অপশান ডি রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা কোয়েশ্চেনে চলে আসি। নেক্সট কোয়েশ্চেন, আজকে 16 নম্বর কোয়েশ্চেন কি বলছে? 16 নম্বর কোয়েশ্চেন বলছে যে মুঘল সম্রাট আকবর কোন জয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন কোন জয়কে স্মরণীয় করে রাখতে? দেখো, সম্রাট আকবর জীবনে বহু যুদ্ধও করেছেন এবং অনেক জয় ছিনিয়ে এনেছেন, কিন্তু তার মধ্যে একটা জয়কে তিনি স্মরণীয় করতে বুলন্দ দরওয়াজা বানিয়েছিলেন। তো কোন জয়কে? এখানে উত্তর যারা করছো অপশান সি অর্থাৎ গুজরাট জয়, তারা একদম ঠিক করছো, একদম ঠিক করেছো। গুজরাট জয়টা যেটা হয়েছিল সেটা হচ্ছে 1572 থেকে 73,
1572-73 সালে গুজরাট বিজয় করে ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন, কিন্তু নির্মাণ করার পদ্ধতি চালু করেছিলেন এই হচ্ছে সম্রাট আকবর। ক্লিয়ার? যদিও 1575 সালে নির্মাণ কার্য শুরু হয় এবং 1601-এ এই বুলন্দ দরওয়াজার যে নির্মাণ কার্য সেটা শেষ হয়, এবং এই দেখো গুজরাট বিজয় করার ফলে মুঘলদের হাতে কিন্তু সমুদ্র বাণিজ্যের নিয়ন্ত্রণের পুরোটাই কিন্তু চলে আসে। তো গুজরাট বিজয় এই জন্য অনেকটা স্মরণীয় সম্রাট আকবরের কাছে তথা গোটা মুঘল সাম্রাজ্যের কাছে। তাহলে অপশান এখানে সি হবে, বাকিগুলো কিন্তু অপশানে কোনোটাই হবে না। চলো আজকের 17 নম্বর কোশ্চেন একটু আলোচনা করে দিই। 17 নম্বর কোশ্চেন হচ্ছে তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেছিলেন? তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেছিলেন? চারটে অপশান দেওয়া আছে, 1526, 1296, 1398 নাকি 1498। তৈমুর লংয়ের ভারত আক্রমণ, তো একদম আমি বলে দিই, তৈমুর লংয়ের যে ভারত আক্রমণ তা উত্তরটা হচ্ছে 1398। যারা করছো তারা একদম ঠিক করছো। তৈমুর লংয়ের ভারত আক্রমণ হচ্ছে 1398 খ্রিস্টাব্দে। 1398 খ্রিস্টাব্দে তখন তুগলক বংশের শাসক ছিলেন নাসিরউদ্দিন শাহ তুঘলক, অর্থাৎ নাসিরউদ্দিন শাহ তুঘলকের সময়কালে কিন্তু তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন, যেখানে তিনি ভারত থেকে প্রচুর পরিমাণে ধন সম্পদ লুণ্ঠন করেছেন, দিল্লিতে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছিলেন এই তৈমুর লং 1398 সালে। 1526 তোমরা জানো যে 1526 হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ, তাই তো? 1296 সাল কেন বিখ্যাত না? 1296 সাল হচ্ছে আলাউদ্দিন খিলজি, যেখানে আলাউদ্দিন খিলজির সাম্রাজ্যের তোমার মানে সাম্রাজ্যে বসছেন, মানে গদিতে বসছেন 1296 খ্রিস্টাব্দে, আলাউদ্দিন খিলজির কথা বলছি। আর 1498 যদি বলি সেটা কিন্তু ইতিহাসের দিক থেকে ইম্পর্টেন্ট, যে ভাস্কো দা গামা কালিকট বন্দরে প্রথম আসছিলেন 1498 খ্রিস্টাব্দে। তাহলে এই হিসাবে বাকি অপশানগুলো আলোচনা করে দিলাম, কিন্তু উত্তর কি হবে? অপশান সি এখানে রাইট অ্যান্সার। চলো আজকের 18 নম্বর কোশ্চেনটা একটু দেখে নিই। 18 নম্বর কোশ্চেনটা হচ্ছে কে শাহি-ই-বেখাবর নামে পরিচিত? শাহি-ই-বেখাবর নামে পরিচিত অ্যাকচুয়ালি মানে হিডলেস কিং নামে পরিচিত, যাকে বাংলায় যদি আমি বলি সেটা হচ্ছে অসতর্ক রাজা। তো অসতর্ক রাজা হিসাবে কে পরিচিত? এখানে চারটে অপশান, বাহাদুর শাহ 1, মোহাম্মদ শাহ, ফারুকসিয়ার নাকি জাহানদার শাহ। ঠিক আছে, তো ইতিহাসে হেডলেস যে কিং তো কাকে বলা হয়? তো উত্তর এখানে যেটা হবে, উত্তর এখানে হবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, উত্তর হবে বাহাদুর শাহ। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার কে বাহাদুর শাহ? ঔরঙ্গজেব যখন মারা যায় তো ঔরঙ্গজেবের মৃত্যুর পর তার পুত্রর নাম হচ্ছে মুয়াজ্জম। সেই মুয়াজ্জম বাহাদুর শাহ 1 উপাধি নিয়ে গদিতে বসেন, অর্থাৎ সাম্রাজ্যের সিংহাসনে বসেন, তাই তো? কিন্তু তিনি রাষ্ট্রীয় ও প্রশাসনিক নানা কাজে তার উদাসীনতা, রাষ্ট্রীয় কাজ আর প্রশাসনিক কাজ, একজন রাজার যে কাজ সেই কাজের থেকে তিনি পুরো উদাসীন ছিলেন, সেই জন্য তাকে অসতর্ক রাজা বা হেডলেস কিং ও ইতিহাসে বলা হয়ে থাকে। তো বাহাদুর শাহ 1 যেটা মুয়াজ্জম, যেটা আকবরের যিনি তোমার ঔরঙ্গজেবের যে সন্তান ছিলেন সেই মুয়াজ্জম, যিনি বাহাদুর শাহ 1 উপাধি নিয়ে সিংহাসনে বসেছিলেন, তাহলে তিনি হচ্ছেন শাহি-ই-বেখাবর নামে পরিচিত, যা অসতর্ক রাজাও বলা হয় তাকে। ক্লিয়ার? বাকি অপশানগুলো কোনোটাই এখানে হচ্ছে না, তো উত্তর এখানে অপশান এ হবে। আচ্ছা, মোহাম্মদ শাহ সম্পর্কে যিনি বলি, যদি মোহাম্মদ শাহ এনার আরেকটি যদি আমরা উপাধি বলি, উপাধিটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রঙ্গিলা। তোমরা জানো নাকি জানি না, তবু আমি জানিয়ে দিই। রঙ্গিলা কেন বলা হয় না? তিনি সারাদিন নাচ গান আমোদ প্রমোদ নিয়ে এতটাই ব্যস্ত থাকতেন, সেজন্য তার উপাধি হয়ে গেল রঙ্গিলা। একজন রাজা তার যে রাজ্যপাঠ, রাজ্যের যে দায়িত্ব সেই সব না সামলে তিনি যদি নাচ গান আমোদ প্রমোদ নিয়ে সর্বদা ব্যস্ত থাকেন, তাহলে সাম্রাজ্যে সেই রাজার যে রাজত্বকাল বা তার সাম্রাজ্যের যে পতন একবারে নিশ্চিত। তো সেটা তো আমরা পরবর্তীকালে দেখেছিলাম যে মুঘল সাম্রাজ্যের পরবর্তীকালে কি দশা হয়েছিল, তাই না? তো তার আমলেই, অর্থাৎ মোহাম্মদ শাহের আমলেই 1739 খ্রিস্টাব্দে নাদির শাহের ভারত আক্রমণ, যেখানে ময়ূর সিংহাসন কোহিনূর হীরার আমরা যে লুণ্ঠন সেই বিষয়টা জানতে পারি, সেই মোহাম্মদ শাহ যিনি রঙ্গিলা নামে পরিচিত। ক্লিয়ার? তো ফারুকসিয়ার হবে না, জাহানদার শাহ হবে না, উত্তর এখানে অপশান এ যারা করবে তা হচ্ছে সঠিক অ্যান্সার। পুরো ব্যাখ্যা আমি দিয়ে দিলাম। চলো 19 নম্বর কোশ্চেন একটু চলে আসি। 19 নম্বর কোশ্চেন হচ্ছে চাঁদ বিবি কোন দাক্ষিণাত্যের রাজ্যের শাসক ছিলেন? মানে দাক্ষিণাত্যের কোন রাজ্যের শাসক ছিলেন চাঁদ বিবি? চারটে অপশান তোমাদের জন্য রয়েছে, বেরার, গোলকুন্ডা, আহমেদনগর নাকি বিজাপুর। তো দেখো খুব ভালো কোশ্চেন এটা। তো উত্তরটা কি হবে? উত্তর হচ্ছে অপশান সি হবে এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ আহমেদনগর। অর্থাৎ আহমেদনগর
দাক্ষিণাত্যে অবস্থিত। আকবর যখন দাক্ষিণাত্য জয়ের পরিকল্পনা করেন তখন 1595 খ্রিস্টাব্দে মুঘল বাহিনী আহমেদনগরের দুর্গ অবরোধ করলে এই চাঁদ বিবি সাহসিকতার সঙ্গে তা প্রতিহত করেন বা অবরোধটা প্রতিহত করেন। কবে সেটা কবে বললাম ঘটনাটা, না 1595 খ্রিস্টাব্দে আকবর যখন তোমার ওই আহমেদনগরের দুর্গ অবরোধ করেন 1595 সালে, সেই সময় আমরা চাঁদ বিবির উল্লেখ পাই ইতিহাসে। তো তিনি কোথাকারের কোন রাজ্যের শাসক ছিলেন, উত্তর হবে আহমেদনগর, বাকিগুলো কিন্তু উত্তর কোনোটাই হবে না। ক্লিয়ার? তো অপশান এখানে সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আজকের 20 নম্বর কোয়েশ্চেনটা একটু দেখে নিই। দাক্ষিণাত্যের যে শিবাজি তার রাজ্যাভিষেক কোথায় হয়েছিল, মানে শিবাজির যে করোনেশন সেটা কোথায় হয়েছিল? তো এখানে 4টে অপশান আছে, সাতারা, রায়গড়, কোঙ্কন নাকি পুনে। তো কোথায় হবে? তোমরা সকলেই জানো শিবাজির রাজ্য, শিবাজি নাম বললেই ছত্রপতি শিবাজির কথা মাথায় আসে। তাছাড়াও শিবাজি মানে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, সেটাও মাথায় আসে। তাহলে এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে রায়গড়ের দুর্গে অভিষেক হয়েছিল, রাজ্যাভিষেক হয়েছিল শিবাজির। কবে সেটা? না হচ্ছে 1674 খ্রিস্টাব্দে। 1674 খ্রিস্টাব্দে রায়গড়ের দুর্গে রাজ্যাভিষেক হওয়া হচ্ছে শিবাজির। উত্তর হচ্ছে অপশান বি এখানে রাইট অ্যান্সার। দেখো ছত্রপতি শিবাজি তার পাশাপাশি তার রাজসভায় ছিল অষ্টপ্রধান, অষ্টপ্রধান ছিল তার রাজসভার বিলং করতো, তাই তো? তাহলে অপশান হবে অপশান বি রাইট অ্যান্সার। বাকি কোঙ্কন, সাতারা, পুনে কোনোটাই হবে না। চলো আজকের 21 নম্বর কোয়েশ্চেন যদি দেখি, 21 নম্বর কোয়েশ্চেনটা কি আছে? কোন মুঘল সম্রাট চিত্রকলার পেন্টিং মানে চিত্রকলার যে পেন্টিং সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিলেন? ক্লিয়ার? তার মানে বলতে পারো কোন মুঘল সম্রাটের রাজত্বকালে চিত্রকলার একবারে হাইস্ট পর্যায়ে উঠেছিল বা চিত্রকলার খুব ফ্লোরিশ করেছিল। 4টে অপশান তোমাদের। আমি এই প্রশ্নটার উত্তর অলরেডি হয়তো একবার বলেছিলাম চিত্রকলার বিষয়টা, তো সেখানে আমি বলেছিলাম যে জাহাঙ্গীর। উত্তর হবে এখানে অপশান সি হবে জাহাঙ্গীর। কেন? না চিত্রকলার গোল্ডেন এজ মুঘল সাম্রাজ্যে তিনি হচ্ছেন জাহাঙ্গীরের সময়কালে। কারণ প্রকৃতির ছবি, পশুর ছবি, পাখির ছবি অঙ্কনে ফুটে উঠেছিল তার রাজত্বকালে। তার সময় বিখ্যাত 2 চিত্রশিল্পীর নাম এটাও পরীক্ষায় আসে কোনো কোনো সময়, সেটা হচ্ছে চিত্রশিল্পী মনসুর এবং আবুল হাসান। মনসুর ছিলেন আরেকজন চিত্রশিল্পী, আরেকজন চিত্রশিল্পী তিনি হলেন আবুল হাসান। খুব বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন এই জাহাঙ্গীরের সময়। তাহলে উত্তর কি হবে? অপশান সি। যদি শাহজাহান বলি, শাহজাহান হচ্ছে মুঘল সাম্রাজ্যের স্থাপত্যের স্বর্ণযুগ, যেখানে তোমরা দেখবে লালকেল্লা, তারপরে তাজমহল, জামা মসজিদের মধ্যে বহু স্থাপত্য শাহজাহানের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। আর আকবর, আকবর সম্পর্কে আমি অনেক ইনফরমেশান অলরেডি দিয়ে দিয়েছি। আর হুমায়ুন, হুমায়ুন তো বললাম চৌসার যুদ্ধ, বিলগ্রামের যুদ্ধে তো হুমায়ুনের পারস্যে চলে যাওয়া, সেখান থেকে পরবর্তীকালে ফিরে আসা, সেখান থেকে পরবর্তীকালে আবার মুঘল সাম্রাজ্যের সেকেন্ড ফেজ সেটা শুরু হওয়া। ক্লিয়ার? অপশান সি এখানে রাইট অ্যান্সার। চলো 22 নম্বর কোশ্চেনটা একটু দেখে নিই। যদি ভিডিও ভালো লাগে, তোমরা যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয়, আমাদের পাশে থাকো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আচ্ছা নেক্সট 22 নম্বর কোশ্চেন। আমরা এরকম নানান ক্লাস আনবো, সেটা হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি বা স্ট্যাটিক জিকে, নানান রকম ক্লাস আনবো, তোমরা আমাদের সাথে থাকো। 22 নম্বর কোশ্চেন, শেরশাহ সুরির অপর নাম কি ছিল? শেরশাহ সুরির অপর নাম কি ছিল? ফরিদ খাঁ, খুররম, সেলিম নাকি হেমু? 4টের মধ্যে কোনটা অপশান হবে? তো সোজা কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন। তো উত্তরটা হবে ফরিদ খাঁ। তা ফরিদ খাঁ হচ্ছে শেরশাহ সুরির আসল নাম ছিল ফরিদ খাঁ। তবে শের খানও তাকে বলা হতো কেন? না খালি হাতে বলা হয়ে থাকে যে খালি হাতে তিনি নাকি বাঘ মেরেছিলেন, তারপর থেকে তার উপাধি হয়েছিল শের খাঁ। তারপর থেকে তার উপাধি হয়েছিল শের খাঁ, মানে শেরশাহ সুরির কথা আমি বলছি। আচ্ছা খুররম যদি বলি, খুররম, খুররম হচ্ছে শাহজাহান, শাহজাহানের যে বাল্য নাম সেটা হচ্ছে খুররম, শাহজাহান বাল্য নাম হচ্ছে খুররম, এটা পাবো। আচ্ছা সেলিম কার কাছে পাবো? না সেলিম জাহাঙ্গীর, সেলিম হচ্ছে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের তোমার বাল্য নামও হচ্ছে সেলিম বা ডাক নাম হচ্ছে সেলিম। ক্লিয়ার? তো উত্তর হচ্ছে এখানে কি হবে? অপশান এ। নেক্সট আজকে 23 নম্বর কোশ্চেনটা কি আছে? না দিল্লির কোন সুলতান প্রথম টাকা বা টঙ্কা এবং জিতল এর মুদ্রা প্রচলন করেছিলেন? টঙ্কা, জিতলের মুদ্রা প্রচলন করেছিলেন, তোমাদের মাথার সঙ্গে সঙ্গে আসা উচিত, এই কারণে এই প্রশ্নগুলো বহুবার মানে প্রিভিয়াস ইয়ারে পড়েছে অলরেডি, তাই তো? তাহলে উত্তর এখানে কি হবে? 23-এর উত্তর হবে অবশ্যই অবশ্যই ইলতুৎমিশ। যারা করছো একদম ইলতুৎমিশ, যিনি ছিলেন দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, তার সময় কিন্তু ওই টাকা বা টঙ্কা এবং জিতল যে মুদ্রার সে প্রচলন হয়েছিল ইলতুৎমিশের সময়কালে, তাই তো? তো ইলতুৎমিশের সময়কালটা মোটামুটি মনে রাখবে যে অপশান হচ্ছে বি এখানে রাইট অ্যান্সার। বলবন হবে না, বলবন যিনি 40 চক্র ধ্বংস করে দিয়েছিলেন, তিনি কিন্তু 40 চক্রের মেম্বার ছিলেন একটা সময়, কিন্তু তিনি নিজে যখন ক্ষমতায় বসেলেন তখন 40 চক্র ধ্বংস করে দিলেন বলবন, তাই তো? কুতুবুদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা, আর আলাউদ্দিন খিলজি সম্পর্কে ইনফরমেশন অলরেডি প্রোভাইড করা আছে। চলো আজকে 24 নম্বর কোশ্চেনে চলে যাই। বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায়? বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায়? আচ্ছা ভাবো বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কোথায় বলেছিলাম? হাম্পি বলেছিলাম।
হাম্পি বলেছিলাম। তার ধ্বংসাবশেষ কোথায় পাওয়া যায়? হাম্পিতেই পাওয়া যায়। ক্লিয়ার? তো ধ্বংসাবশেষও আছে কোথায়? না হাম্পিতেই ধ্বংসাবশেষ রয়েছে। তা উত্তর এখানে হাম্পি হবে। বাকি দেখো অপশানগুলোর মধ্যে কাঞ্চিপুরম। কাঞ্চিপুরম হচ্ছে পল্লব সাম্রাজ্যের রাজধানী। কাঞ্চিপুরম পল্লব সাম্রাজ্যের রাজধানী হচ্ছে কাঞ্চিপুরম। ক্লিয়ার? আচ্ছা, যদি গোলকুন্ডা বলি, গোলকুন্ডা হচ্ছে কুতুব শাহী বংশের রাজধানী। কোথায়? না কুতুব শাহী, মনে রাখবে একটু, কুতুব শাহী। তো কুতুব শাহী বংশের রাজধানী হচ্ছে গোলকুন্ডা। ক্লিয়ার? তো কাঞ্চিপুরম বলে দিলাম, গোলকুন্ডাও বলে দিলাম। বিজাপুর আছে কর্ণাটকে। আচ্ছা চলো, অপশান হচ্ছে বি রাইট অ্যান্সার। 25 নম্বর কোশ্চেনে আসবো। কে ইবন বতুতাকে দিল্লির কাজী বা প্রধান বিচারক হিসাবে নিযুক্ত করেছিলেন? দিল্লির কাজী বা প্রধান বিচারক হিসাবে কে নিযুক্ত করেছিলেন? ইবন বতুতা। আচ্ছা, একটা জিনিস মনে করো, ইবন বতুতা কার সময় ভারতে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলকের সময়। তো ইবন বতুতা যদি মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে এসেছিলেন, তাহলে নিশ্চয়ই মোহাম্মদ বিন তুগলক এখানে উত্তর হতে পারে। হ্যাঁ একদম। তুমি যদি একটা কনসেপ্ট যদি বিল্ড করতে চাও, তাহলে কনসেপ্ট বা তোমার একটা আন্দাজ যদি লাগাও, তাহলেও কিন্তু অপশান সি তুমি রাইট অ্যান্সার হিসাবে পাবে। তো মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতাকে দিল্লির কাজী বা প্রধান বিচারক হিসাবে নিযুক্ত করা হয়েছিল। কেন? না মরক্কো থেকে আসা এই যে পর্যটক, মানে ইবন বতুতার সময় আসা, মোহাম্মদ বিন তুগলকের সময় আসা ইবন বতুতা, যিনি মরক্কো থেকে এসেছিলেন, তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে গিয়েছিলেন সম্রাট মোহাম্মদ বিন তুগলক। সেই জন্য তাকে দিল্লির কাজী বা প্রধান বিচারক পদে রেখেছিলেন। ক্লিয়ার? অপশান সি এখানে রাইট অ্যান্সার। আচ্ছা, গিয়াসউদ্দিন তুগলক, যিনি ছিলেন তুগলক বংশের প্রতিষ্ঠাতা, তুগলক বংশের প্রতিষ্ঠাতা। আচ্ছা, বহুলুল লোদি, লোদি বংশের প্রতিষ্ঠাতা। আর ফিরোজ শাহ তুগলক, যাকে সুলতানি যুগের আকবর বলা হয়, 24 রকমের কর প্রায় তিনি তুলে নিয়েছিলেন। তাছাড়া বিভিন্ন সমাজ সংস্কারমূলক কাজ তিনি করেছিলেন, তার জন্যই তাকে সুলতানি যুগের আকবরও বলা হয়। তাই তো? চলো আজকের 26 নম্বর কোশ্চেনটা একটু দেখে নিই। 26 নম্বর কোশ্চেনটা বলছে, মুঘল সম্রাট আকবর কাকে জগৎগুরু উপাধিতে ভূষিত করেছিলেন? জগৎগুরু উপাধিতে ভূষিত করেছিলেন মুঘল সম্রাট আকবর কাকে? তাহলে উত্তর এখানে কোনটা হবে? চারটে অপশান অনুযায়ী উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশান বি, অর্থাৎ হরি বিজয় সুরি। হরি বিজয় সুরি। কেন? না আকবর তার অহিংসার ত্যাগের দর্শনে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তাকে 1582 খ্রিস্টাব্দে দরবারে আমন্ত্রণ জানিয়েছিলেন এই হরি বিজয় সুরিকে। তাই তো? তো হরিবিজয় সুরিকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন এবং জগৎগুরু উপাধিতে ভূষিতও করেছিলেন, জগৎগুরু উপাধিতে ভূষিত করেছিলেন। তো অপশান হবে বি। বাকি অপশান এ দেখো, পুরুষোত্তম, ইনি একজন পণ্ডিত মানুষ ছিলেন, অবশ্যই একজন পণ্ডিত মানুষ ছিলেন। আর দেখো বিজয় সেন সুরি, প্রত্যেকেই কিন্তু পণ্ডিত মানুষ ছিলেন, বিভিন্ন ধর্মের পণ্ডিত মানুষ ছিলেন। এখানে কিন্তু অপশান বি রাইট অ্যান্সার হবে। চলো আজকে 27 নম্বর কোশ্চেনটা একটু দেখে নেব। 27 নম্বর কোশ্চেন হচ্ছে, দক্ষিণ ভারতের কোন শাসক প্রথম আলাউদ্দিন খলজির বশ্যতা স্বীকার করেছিলেন? দক্ষিণ ভারতের কোন শাসক প্রথম আলাউদ্দিন খলজির বশ্যতা স্বীকার করেছিলেন? চারটে অপশান তোমাদের দেওয়া আছে। দক্ষিণ ভারত যখন জয় করতে যান, সেক্ষেত্রে আলাউদ্দিন খলজির বশ্যতা স্বীকার করেছিলেন কে? 27 যে প্রশ্ন, তো 27 প্রশ্নের উত্তর তোমরা অপশান অলরেডি পড়ে নিয়েছো। তো উত্তর হবে অপশান ডি, অর্থাৎ রামচন্দ্র দেব। রামচন্দ্র দেব, যিনি প্রথম দক্ষিণ ভারতের আলাউদ্দিন খিলজির বশ্যতা স্বীকার করেছিলেন। তাই তো? দেবগিরির যাদব বংশের রাজা ছিলেন, দেবগিরির যাদব বংশের রাজা ছিলেন এই রামচন্দ্র দেব। তাহলে অপশান ডি এখানে রাইট অ্যান্সার। চলো আজকের 28 নম্বর কোয়েশ্চেন কি আছে না, কোন মুঘল সম্রাটের রাজত্বকাল মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয়? আমি আলোচনা করেছি অলরেডি। দেখো স্থাপত্যের স্বর্ণযুগ আর একটা হচ্ছে চিত্রকলা স্বর্ণযুগ, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। ক্লিয়ার? তো স্থাপত্যের স্বর্ণযুগ যদি বলে, তাহলে কিন্তু তোমাকে করতে হবে কাকে? শাহজাহানকে। অর্থাৎ শাহজাহানকেই স্থাপত্যের স্বর্ণযুগের যে সম্রাট বলে তুলনা করা হয়। জাহাঙ্গীরের সঙ্গে চিত্রকলার স্বর্ণযুগ চলেছিল। তাই তো? তো বাকি অপশানগুলো নিয়ে অলরেডি বলে দিয়েছি, আকবর সম্পর্কে, হুমায়ুন সম্পর্কে। উত্তর এখানে অপশান বি, অর্থাৎ রাইট অ্যান্সার হবে বি। চলো 29 নম্বর কোয়েশ্চেনটা দেখব। তুঘলকনামা গ্রন্থটি কে রচনা করেছিলেন? তুঘলকনামা এই গ্রন্থটিকে রচনা করেছিলেন। চারটে অপশন। এই ধরনের গ্রন্থ তোমাদের মধ্য ভারতের ইতিহাস জানতে গেলে অনেক গ্রন্থই আছে, যেগুলোর উপর আমাদের নির্ভর করতে হয় ইতিহাস জানার জন্য। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বই হচ্ছে তুঘলকনামা। এই বইটা কে রচনা করেছিলেন? তাই তো? চারটে অপশান দেখো, আবুল ফাজল, জিয়াউদ্দিন বারাউনি, আমির খসরু, নাকি মিনহাজ উস সিরাজ। তাই তো? তো এখানে যারা সি অপশান করতো, অর্থাৎ আমির খসরু যারা উত্তর করছো, তারা একদম ঠিক করছো। আমির খসরুর লেখা হচ্ছে তুঘলকনামা এই গ্রন্থটা। ক্লিয়ার? আমির খসরুকে কি বলা হয় বলো তো? তোমরা জানো যে ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। এটা ঠিক আছে। আবুল ফজল সম্পর্কে যদি বলি, আবুল ফজল যিনি আকবরের যে নবরত্ন সভা, সে আকবরের নবরত্ন সভার মধ্যে হচ্ছে আবুল ফজল রয়েছেন, এবং তার লেখা বইটার নাম হচ্ছে আইন-ই-আকবরী গ্রন্থ। আইন-ই-আকবরী, যা আবুল ফজলের লেখা, যিনি আবার আকবরের নবরত্ন সভার একজন মেম্বার।
আচ্ছা, জিয়াউদ্দিন বারাউনির কথা যদি আসি, জিয়াউদ্দিন বারাউনি তার লেখা একটা বিখ্যাত বই হচ্ছে, ভালো করে লিখে নাও, তারিখ ই ফিরোজ শাহী। তারিখ তারিখ ই ফিরোজ শাহী, আমি বলে দিচ্ছি তোমরা লিখে নাও, তারিখ ই ফিরোজ শাহী, যেটা হচ্ছে তোমার জিয়াউদ্দিন বারাউনির লেখা। ক্লিয়ার? আচ্ছা, মিনহাজ উস সিরাজ, এনার লেখা একটা বিখ্যাত বই আছে, তার নাম হচ্ছে তবাকত ই নাসিরি। তবাকত ই নাসিরি, সেটা হচ্ছে মিনহাজ উস সিরাজের লেখা। তো চারজনের লেখা আমি চারটে বই আলাদা আলাদা করে বলে দিলাম, প্রত্যেকটা ইনফরমেশন এখানে খুব জরুরি পরীক্ষার জন্য, তাই তো? আর দেখো আমির খসরুর লেখা এই যে বইটার কথা আমি বললাম, যেটা হচ্ছে তুঘলকনামা, সেই তুঘলকনামা বইটার মধ্যে তুঘলক বংশের ইতিহাসটা বেশি করে জানা যায় আমাদের। ক্লিয়ার? তো অপশান এখানে সি রাইট অ্যান্সার হবে। চলো আজকের লাস্ট কোয়েশ্চেন, আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন, যে দিল্লির কোন সুলতান গজ ই সিকান্দারি নামক এক রকমের মাপকাঠি চালু করেছিলেন? কি এটার কি কাজ হয় এটা? না, গজ ই সিকান্দারি যে মাপকাঠি, যার সাহায্যে জমি পরিমাপের ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্যারামিটার, জমি পরিমাপের ক্ষেত্রে নির্দিষ্ট প্যারামিটার হচ্ছে গজ ই সিকান্দারি। তো এটা কার সময় চালু হয়েছিল? খুব ইম্পর্টেন্ট, দেখো নামটার সঙ্গেই জুড়ে আছে সিকান্দারি, তাহলে এখানে কি হবে? সিকান্দার লোদি, অর্থাৎ লোদি বংশের বহুলুল লোদি, তারপরে সিকান্দার লোদি। সে সিকান্দার লোদি চালু করেছিলেন জমি জায়গা পরিমাপ করার জন্য একটা বিশেষ পদ্ধতি, তাই হচ্ছে গজ ই সিকান্দারি। তাহলে অপশান এখানে সি হবে। ক্লিয়ার? আচ্ছা, বাকি অপশান দেখো, ইব্রাহিম লোদি, যিনি লোদি বংশের শেষ সম্রাট, যাকে হারিয়ে পরবর্তীকালে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল বাবরের দ্বারা। আচ্ছা, বহুলুল লোদি, লোদি বংশের প্রতিষ্ঠাতা, এবং শেরশাহ সূরি, যিনি হুমায়ুনকে পারস্যে পলায়নে বাধ্য করেছিলেন, সেই শেরশাহ সূরি পরে সূরি বংশে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে অবশ্য তিনি 5 বছর পরে কালিঞ্জর দুর্গ অবরোধকালে মানে বারুদের যে নল ফেটে তিনি তার মৃত্যু হবে পরবর্তীকালে, সেটা পরের জিনিস। তো এখানে হচ্ছে অপশান সি রাইট অ্যান্সার, সিকান্দার লোদি ইজ দ্য রাইট অ্যান্সার, গজ ই সিকান্দারি মাপকাঠি চালু করার জন্য, তাই তো? চলো আজকে 30টা কোশ্চেন আমি আলোচনা করলাম। তোমাদের যদি সেশনটা অবশ্যই ভালো লাগে, তাহলে এক্সাম অরবিট এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের সাথে থাকবে। আর কি ধরনের ক্লাস তোমাদের চাই সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজকের মতো ক্লাসটা তাহলে এই পর্যন্তই থাকলো, পরবর্তী কোনো দিন কোনো সময় আবার দেখা হচ্ছে। আর পল্লব স্যার খুব তাড়াতাড়ি হয়তো তোমাদের ম্যাথের ক্লাস নিয়ে আসছে, তোমরা আমাদের সাথে থাকো। চলো আজকের মতো সেশনটা এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ।